সুপ্রভাত সকলকে। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা গতকালই যারা গ্রুপে আছো জানতে পেরে গেছো, বিপিএসসি টিআরির কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। তোমরা যারা বিপিএসসি টিআরির জন্য অপেক্ষা করছিলে কবে আসবে কবে আসবে, তোমাদেরকে বারবার বলা হয়েছিল যে টিআরি 3 কমপ্লিট হলেই তাহলে কিন্তু টিআরি 4 আসবে। তোমরা জানো যে অনেকবার পেছনোর পর টিআরি 3 আলটিমেটলি কাউন্সিলিংটা হচ্ছে এবং সেই কাউন্সিলিং আর পেছনোর কোনো জায়গা নেই এরকমটাই জানা যাচ্ছে। এবং টিআরই 4-এর কিন্তু অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে। কেন সেই কথাটা বলছি, তোমরা জানো এতদিন ধরে আমরা বেসিক্যালি খবর কোথা থেকে পাচ্ছিলাম, বিভিন্ন নিউজ সোর্স, বিশেষ করে নিউজ 18-এর যে সংবাদদাতা রজনীশ কুমার তিনি আউটপুটগুলো দিচ্ছেন। তাহলে আমি হঠাৎ করে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কেন বলছি? বিপিএসসি টিআরই 4-এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কিন্তু সত্যি করেই হয়ে গেল আলটিমেটলি, এবং এটা খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে। এইবার দেখো, এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কেন বলছি না, এইটা কিন্তু কোনো সংবাদ মাধ্যম বা সাংবাদিক বলছে না, একজন গভর্নমেন্ট অফিসিয়াল বা যদি কোনো সরকারি পদাধিকারী বা সরকারের কেউ যদি বলে তখনই আমরা সেটাকে অফিসিয়াল বলে ধরি। তো এইখানে দেখো, সম্রাট চৌধুরী তার যে নিজের টুইটার হ্যান্ডেল সেইখানে কিন্তু টুইট করেছে যে মানে বিপিএসসি টিআরই খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এইবার সম্রাট চৌধুরীটাকে একটু বুঝে নাও। সম্রাট চৌধুরী হচ্ছে কিন্তু ডেপুটি সিএম। সিএম হচ্ছে কে? নীতিশ কুমার। ডেপুটি সিএম হচ্ছে সম্রাট চৌধুরী। এবার তোমরা জানো যে বিজেপি এবং নীতিশ কুমারের জোট সরকার, তাই না? জেডিইউ এর জোট সরকার রয়েছে, এনডিএ সরকার। তো সেইখানে নীতিশ কুমার যেহেতু মুখ্যমন্ত্রী, তো ডেপুটি সিএম হচ্ছে মানে বিজেপির পক্ষ থেকে, তাই না? তো এই যে সম্রাট চৌধুরী, ইনি হচ্ছেন বিজেপির এবং ডেপুটি সিএম। এবার যেহেতু ডেপুটি সিএম টুইট করছে, তাহলে সেটা আমরা অফিসিয়াল ধরে নিচ্ছি, এবং অবশ্যই অফিসিয়াল। এবং কেন এটা গুরুত্বপূর্ণ একটু পরে বোঝাচ্ছি, তার আগে বলে নিই যে কি কি বলেছেন তিনি। তিনি বলেছেন যে 80,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি টিআরই 4-এ আসতে চলেছে। এইবার তোমরা বলবে এই তো শুনলাম 1,38,000, 1,20,000, 1,50,000, অত হঠাৎ করে 80,000 কেন? 80,000 কিন্তু আরো আগের থেকেই শোনা যাচ্ছিল। এইবার দেখো, তোমরা যারা গ্রুপে আছো নিশ্চয়ই সেই সমস্ত কিছু জানো, তোমাদের আপডেট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গ্রুপে যদি আমার সঙ্গে যুক্ত হতে চাও, কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারো, সমস্ত রকম আপডেট তোমরা পেয়ে যাবে। এইবার এই 80,000-এর কিন্তু 80,000 প্লাস বলছে, 80,000 সে অধিক নিযুক্তি হোগি। তো এইখানে তোমাদের বুঝতে হবে, এইখানে কিন্তু 1.5 লাখ আর হচ্ছে না, একটু কমছে। অতএব সেইখানে অবশ্যই তোমরা যে প্রত্যাশাটা করছিলে যে 1,38,000, 40,000 এরকম হবে, এটা কিন্তু হচ্ছে না। 80,000 প্লাস মানে ম্যাক্সিমাম লাখখানিক ভ্যাকান্সি কিন্তু আসবে, তার বেশি আসবে না। অর্থাৎ টিআরই 3-তে যেরকম রিক্রুটমেন্ট হয়েছে ঠিক সেই রকমই হবে। এবং এর থেকে বোঝা যাচ্ছে যে টিআরই 5-ও কিন্তু হবে। এইবার এইখানে আরো একটা তিনি কথা বলেছেন যে 21,397টা সিট যে টিআরই 3-তে খালি রয়ে গেছে, সেটাও কিন্তু এখানে যোগ করা হবে। ঠিক, তাহলে টিআরই 3-র ব্যাকলগস এর সিট সেটাও কিন্তু এই টিআরই 4-এ কিন্তু যোগ করা হবে। এবং সেই সঙ্গে আরো বলেছে যে বিহারে প্রায় 75,000 প্লাস স্কুল রয়েছে এবং সেইখানে প্রায় 7 লাখ শিক্ষক নিয়োগের কাজ চলছে, যার মধ্যে কিন্তু অলরেডি প্রায় 5.5 লাখ হয়ে গেছে, অর্থাৎ আরো 1.5 লাখের মতন রয়েছে। তাহলে 1.5 লাখের মতন যদি সিট ফাঁকা থাকে, তাহলে যদি এখন 1 লাখ নেওয়া হয়, তাহলে পরবর্তীতে বা 80,000 নেওয়া হয় বা 90,000 নেওয়া হয়, তাহলে পরবর্তীতে কিন্তু টিআরই 5-এর সম্ভাবনা থাকছে। এবং সেটা হয়তো একটু ডিলে হবে, ভোটের পরে হবে, ভোটের আগে আর হবে না, কিন্তু টিআরই 5 কিন্তু হবে, এইটুকু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এইখানেই যদি 1.5 লাখ নিয়ে নিত, তাহলে টিআরই 5-এর হওয়ার সম্ভাবনা খুব কম ছিল, বা ভ্যাকান্সি আসতোই না, 10,000 12,000 হয়তো আসতো। তাহলে এইখানে কিন্তু টিআরই 5-এও প্রায় 40-50,000 ভ্যাকান্সি নিয়ে কিন্তু আসবে। তাহলে বোঝা গেল যে কি আপডেট তিনি বলেছেন। এইবার বলি যে এই সম্রাট চৌধুরীর কথা গুরুত্ব কেন। ভালো করে পলিটিক্সটা বোঝো। তোমরা যদি পলিটিক্সটা বুঝে থাকো, যে বিহারের পলিটিক্স বলো বা আমাদের রাজ্যের পলিটিক্স কিভাবে চলে, এইখানে দেখবে যে এই সম্রাট চৌধুরী হঠাৎ করে কেন টুইট করতে গেল, আগে আগ বাড়িয়ে বিপিএসসি কেন কিছু বললো না? দেখো, সম্রাট চৌধুরী বিজেপির পরবর্তী সময়ের সিএম, এখন যেহেতু ডেপুটি সিএম, পরবর্তীতে সিএম হতে পারে। এইবার দেখো,
রাজনীতির খেলায় কখন কার পাশা ঘুরে যায় বলা বড় মুশকিল, কিন্তু এইটা তোমাকে বুঝতে হবে যে নীতিশ কুমারের বয়স হয়েছে, নীতিশ কুমার কিন্তু সেইভাবে আর অ্যাক্টিভলি কাজ করতে পারছে না। যেইটা বিজেপি উড়িষ্যায় করেছে নবীন পট্টনায়কের সঙ্গে, পুরো রাজ্যটা ধীরে ধীরে সুন্দর করে ক্যাপচার করে নিয়েছে। এখানেও কিন্তু নীতিশ কুমারের রাজনৈতিক ভবিষ্যৎ সুন্দর করে এখানে ক্যাপচার করে নেওয়া হবে এবং বিজেপি কিন্তু এই পুরো রাজ্যটাকে আবার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবে। দেখো, বিজেপির এখানে এমএলএ সংখ্যা বেশি থাকা সত্ত্বেও নীতিশ কুমার সিএম কেন সিএম? তার জানো যে কেন্দ্রে তার এনডিএ সরকার রয়েছে এবং এবার মানে মোদী সরকার কিন্তু মেজরিটি পায়নি, অতএব নীতিশ কুমারের এমপি যারা তারা সমর্থন দিচ্ছে। কিন্তু কিছুদিন আগেই দেখবে লালু প্রসাদ যাদব বলছিল যে নীতিশ কুমার যদি আসে তাহলে আমি তাকে নেব দলে, মানে দল ভাঙানোর চেষ্টা করছিল। আর নীতিশ কুমার কবে এইদিকে যায় ওই দিকে যায় বলা যায় না, তাকে পাল্টুরাম বলে। তো সেইখানে দাঁড়িয়ে বিজেপি কিন্তু এই যে মানে তার যে কেন্দ্রের সরকার, সেইখানে যাতে কোনো রকম কোনো আঁচ না আসে সেই খেলা কিন্তু বিজেপি শুরু করে দিয়েছে। অর্থাৎ সেই খেলার পার্ট হিসাবে কিন্তু সম্রাট চৌধুরী নিজেকে কিন্তু প্রজেক্ট করছে এবং পরবর্তীতে তুমি দেখবে নীতিশ কুমারকে হয় কোনোভাবে দিল্লি নিয়ে গিয়ে কিছু একটা বড় মন্ত্রী টন্ত্রী দিয়ে ওখানে রেখে দেবে, অথবা কিছুদিন হয়তো মানে নীতিশ কুমার চালাবে, তারপরে কিন্তু বিজেপি নিয়ে নেবে। এবং বিজেপি কিন্তু সেইভাবেই কিন্তু রাজনৈতিক যে পাকার ওই বিহারে সেইটা কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সম্রাট চৌধুরীর টুইট করা মানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং পরবর্তী যদি খুব এদিক ওদিক না হয়, পরবর্তীকালে যদি বিজেপির পক্ষ থেকে বিহারের মুখ্যমন্ত্রী হয়, তাহলে কিন্তু সম্রাট চৌধুরী একটা মুখ আরও থাকতে পারে। কখন কি হয় সেটা বললাম না, রাজনীতিতে কোনো কিছুই স্থায়ী নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সম্রাট চৌধুরীর মানে ধরো সিএম এর থেকেও এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তী সময় কিন্তু এই বিজেপি ওইখানে সরকার। এবার প্রশান্ত কিশোর কি করবে, সেইখানে কি হবে, আলটিমেটলি বিহারের জনতা কোন দিকে যাবে সেটা তো ভবিষ্যৎ বলবে। কিন্তু নভেম্বরে যে ভোট আছে 25শে নভেম্বরে, সেইখানে কিন্তু বিজেপি চাইবে যে বিহার রাজ্যটা কিন্তু তার নিয়ন্ত্রণে আসুক এবং নীতিশ কুমারের যে জেডিইউ এদিক ওদিকে লাফালাফি করছে সেইটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেইটা কিন্তু তারা চেষ্টা করবে। তো আমি বোঝাতে পারলাম যে এই সম্রাট চৌধুরী টুইট করছে মানে এটা অফিসিয়াল, অবশ্যই সে ডেপুটি সিএম, অফিসিয়াল তো অবশ্যই, কিন্তু সেই সঙ্গে গুরুত্বপূর্ণ। এবং এই জন্য এই যে 80,000-এর যে ফিগারটা দিচ্ছে এই রকমটাই কিন্তু হবে। এবার 80,000 প্লাস বলেছে, আজ 80,000 সে অধিক নিয়োক্তি হোগি। তো সেখানে 80,000 প্লাস আমি 1,00,000ও যদি ধরি, তাহলে এইখানে তোমরা ভাবো তোমাদের জন্য সিট কটা, 40%, অর্থাৎ 40,000। তো 1,00,000 দেখে 80,000 দেখে লাভ নেই। তো সিট সংখ্যা মোটামুটি তোমাদের ওই 40%-এর অ্যারাউন্ড, মানে জেনারেলের কথা আমি বলছি। সেই সঙ্গে এই যে যে টিআরই 3-র যে সমস্ত সিট, 21,000 সিট টিআরই 4-এ যাবে, সেইখানে যে কিন্তু রিজার্ভ ক্যাটাগরির সিটগুলো কিন্তু জেনারেল হবে না, রিজার্ভ ক্যাটাগরির সিটগুলো রিজার্ভেই থাকবে। তো সেক্ষেত্রে জেনারেলের সিট খুব একটা মানে অনেকটা বেড়ে যাবে, এখান থেকে অনেকগুলো পাবে এরকমটা কিন্তু নয়। বিশেষ করে সায়েন্সের কিছু পাবে, কিন্তু অন্য অন্য সাবজেক্টের যেগুলো ফুল হয়ে গেছে, যেগুলো রিজার্ভ ক্যাটাগরির সিট, সেগুলো কিন্তু অন্য কিছু কনভার্ট হয় না ওইভাবে। ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 1,00,000 ফিগারটা, সেইটা কিন্তু সংকুচিত হয়ে কিন্তু অনেকটাই কম, প্রায় 35 থেকে 40,000 সিট আসবে এবং সেইখানে কিন্তু কম্পিটিশনটা অনেক বাড়বে। তো আমি তোমাদের বারবার করে বলেছি যে খুব ভালো করে পড়ো, এবং আমি ক্লাসেও বলে দিয়েছি, যারা গ্রুপে আমাদের সঙ্গে যুক্ত রয়েছো, আমি একাধিকবার ক্লাস নিয়ে স্ট্র্যাটেজি কীভাবে পড়লে সঠিক ওয়েতে তোমরা একদম পরীক্ষাটা ক্র্যাক করতে পারবে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে, পরবর্তীতেও হবে। তো তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারো, নিচে কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এবং আপাতত তোমরা বুঝতে পারলে পরিস্থিতিটা কীরকম। তো যাই হোক, ফার্দার যে কোনো আপডেট তোমরা কিন্তু গ্রুপে পেয়ে যাবে। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।